চলো লক্ষ্য করো আজকে এবিটিএ সেট নাম্বার 3 পেজ নাম্বার 90 2025-26 চলে আসো প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন। এই যে তোমরা টেক্সটটি দেখতে পাচ্ছ, এটি আমাদের টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। আমি আর টেক্সট পড়ে সময় নষ্ট করছি না, তোমাদের নিশ্চয়ই পড়া আছে। চলো আমরা প্রশ্ন উত্তরে চলে আসি। তোমরা জানো প্রথমে আমাদের এই গল্প থেকে 5টি মাল্টিপল চয়েস থাকবে। এই যে প্রশ্ন তোমাদের সামনে লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, দ্য নাম্বার অফ পিপল হু লিভড ইন বিগ হাফ মুন আইল্যান্ড ওয়াজ। বিগ হাফ মুনে লোকের যে সংখ্যা ছিল সেটি কত? 6। এটা উত্তর হবে। এখানে যদি 3 থাকতো অপশনে তাহলে কিন্তু একটা কনফিউশন হতো, যেহেতু 3 নেই তাহলে কোনো সমস্যা নেই, 6 অ্যান্সার হবে। নেক্সট, দেয়ার আর মোর মেম্বার্স অ্যাট বিগ হাফ মুন অন অ্যাকাউন্ট অফ কাইট। কারণ বিগ হাফ মুনে বেশি সংখ্যক মানুষ ছিল এই কারণে, তাহলে ঘুড়িটির কারণে, এটা আমরা জানি। কারণ ওই ঘুড়িটাই ওই ডিক, মিমি আর অ্যান্টাস্তারকে খুঁজে বের করতে সাহায্য করেছিল, রাইট? নেক্সট, প্রথমে শূন্যস্থান, ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে এটা ক্লডস ফাদার, ক্লডের বাবা বা ন্যারেটর যিনি ছিলেন তার বাবা। নেক্সট, ইন উইন্টার দ্য হারবার গেটস। শীতকালে হারবার বা বন্দরটি বা পোতাশ্রয়টি কি হয়ে যায়? তাহলে ফ্রোজেন, জমাটবদ্ধ হয়ে যায় বা জমে যায়। নেক্সট, দ্য ন্যারেটর মুভস ওভার টু দ্য ম্যানল্যান্ড ইন। ন্যারেটর মূল ভূখণ্ডে চলে যেত কখন? তাহলে ইন উইন্টার, শীতকালে। হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের মাল্টিপল চয়েসের অ্যান্সার। চলো এবার নেক্সট লক্ষ্য করো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এখানে বাক্যগুলিকে পূরণ করতে হবে। লক্ষ্য করো, এখানে তোমাদের বলে রাখি যে টেক্সট থেকে লাইন কোট করতে হবে হুবহু, এরকম কোনো মানে নেই। আমি প্রতিটা সেটাই কথা তোমাদের বারবার বলছি, না হলে কিন্তু ঠকে যাবে। আমাদের টেক্সট থেকে তথ্য নিয়ে এখানে বাক্যটাকে পূর্ণ করতে হবে। সেটা যদি হুবহু লাইন মিলে যায় তাহলে ওখান থেকে লাইন কোট করতে পারো, যদি না মিলে তাহলে নিজে থেকে বানিয়ে লিখতে হবে। চলো লক্ষ্য করো, দ্য ব্রাদার অফ দ্য ন্যারেটর ইজ ড্যাশ ইয়ার্স ওল্ডার দেন হার। তো আমরা কি লিখেছি? 1। কারণ আমরা জানি টেক্সট আমরা পড়েছিলাম যে আই এম 11 ইয়ার্স ওল্ড, ক্লড ইজ 12। তাহলে ন্যারেটর থেকে ক্লড 1 বছরের বড় ছিল, 1। আচ্ছা, দ্য ফানি পার্ট অফ দেয়ার ডিপারচার ফ্রম দ্য মেনল্যান্ড ওয়াজ দিয়ে তারপরে শূন্যস্থান। তাহলে এখন আমরা কি লিখেছি দেখো, দ্যাট পিপল অলওয়েজ পিটিড দেম হোয়েন দে রিটার্নড। লক্ষ্য করো, এখানে পিটিড দেম, আমরা দেম ব্যবহার করেছি, কিন্তু টেক্সটে কি ছিল? আস। এবার কেউ যদি টেক্সট থেকে কোট করো আর আস লিখে দাও তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, বুঝতে পারছো? নেক্সট, দ্য ফাদার হ্যাড নো রিলেশনস এক্সেপ্ট দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ইউজ টু। যে বাবার ন্যারেটর মানে বর্ণনাকারী এবং তার ভাই ছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল না, এই জিনিসটি বা এই বিষয়টি তাদেরকে করতো, কি করতো? তাহলে পাজল ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, ক্লড আর ন্যারেটরকে এটা বিস্মিত করতো বা অবাক করতো। তাহলে এই ছিল আমাদের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। চলো এবার নেক্সট। এবারে লক্ষ্য করো, স্টেট whether the following statements are true or false। মানে নিচে যে দুটি বিবৃতি দেওয়া আছে এই বিবৃতিগুলি ঠিক না ভুল। যদি ঠিক হয় তাহলে টি লিখতে হবে, যদি ভুল হয় তাহলে এফ লিখতে হবে এবং সাপোর্টিং লাইন দিতে হবে। লক্ষ্য করো, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর উড নেভার লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম। যে ক্লড আর ন্যারেটর কখনো চায়নি যে তাদের সঙ্গে খেলার জন্য বা খেলার সাথী হিসাবে আর কেউ থাকুক, ফলস। সাপোর্টিং লাইন কি আছে দেখো, ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। হয়ে গেল। চলো দ্বিতীয় নম্বর কোশ্চেন লক্ষ্য করো, দে ওয়ার হ্যাপি দ্যাট দে আস্কড দেয়ার ফাদার এ কোশ্চেন অ্যাবাউট হিজ রিলেশনস। যে তারা খুব আনন্দে ছিল যে তারা তাদের বাবাকে আত্মীয় সম্পর্কে, রিলেশন সম্পর্কে প্রশ্ন করেছিল। তাহলে এটাও ফলস হবে। আর সাপোর্টিং লাইন কি দেখো, হি লুকড সো সরোফুল দ্যাট উই উইজড উই হ্যাডন্ট। আচ্ছা, এখানে এই সাপোর্টিং লাইন দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু একটি অক্ষরও একটি লেটারও বানিয়ে লেখা যাবে না, এখানে হুবহু টেক্সটে যা আছে ওখান থেকেই কপি করতে হবে। এবারে লক্ষ্য করো, এবারে 2 নম্বর কোশ্চেন কবিতা। টেক্সট তোমাদের সামনে, আমি টেক্সট পড়ে আর সময় নষ্ট করছি না, তবে মনে রাখতে হবে যে আই মাস্ট গো ডাউন এটা আমাদের সি ফিভার থেকে নেওয়া হয়েছে। আর সি ফিভার থেকে কিন্তু 2025 সালে প্রশ্ন চলে এসেছে। আর স্বাভাবিক বা মানবিক খাতিরে সাধারণত পরপর 2 বছর একই কোশ্চেন রিপিট হয় না, মানবিক খাতিরে হলে হতে পারে। ওই জন্য এটা তোমরা যারা 2026-এ পরীক্ষা দিবে তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেহেতু প্রশ্ন এখানে আছে তাহলে আমাকে উত্তর করতে হবে। লক্ষ্য করো, প্রশ্ন মাল্টিপল চয়েস। আমরা জানি কবিতা থেকে 4টা মাল্টিপল চয়েস থাকবে। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, দ্য পোয়েট আস্কড ফর এ সেল, দ্য কালার অফ হুইচ উড বি। তাহলে হোয়াইট, আমরা টেক্সটে দেখেছি হোয়াইট সেলস শেকিং ছিল, রাইট? তাহলে হোয়াইট অ্যান্সার হবে। নেক্সট, দ্য পোয়েট ডাজ নট নিড ফর হিজ ভয়েজ। কবির সমুদ্র যাত্রার জন্য প্রয়োজন নেই, কি প্রয়োজন নেই? তাহলে আমরা সবগুলো অপশন লক্ষ্য করলে দেখতে পাবো ফুয়েল মানে জ্বালানি প্রয়োজন নেই। কারণ নেক্সট, আ উইন্ডি ডে ইজ আস্কড বাই দ্য পোয়েট অ্যালং উইথ, তাহলে হোয়াইট ক্লাউডস, এটা উত্তর হবে। নেক্সট, ইন দ্য পোয়েম দ্য পোয়েট স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট হি ফিলস অন আ, তাহলে এটা হবে সি ভয়েজ। নেক্সট, এবার প্রশ্ন উত্তর লক্ষ্য করে কি বলেছে, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সি অ্যাগেইন। কবি আবার সমুদ্রে যাবেন বলে কেন আশা প্রকাশ করেছেন বা কেন যেতে চান?
উত্তর আমরা কি লিখেছি? দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সিজ অ্যাগেন। কবি আবার সমুদ্রে যেতে চান বিকজ হি হিয়ার্স দ্য ইররেজিস্টিবল কল অফ দ্য রানিং টাইড। তিনি প্রবাহমান ঢেউয়ের ডাক শুনতে পেয়েছেন, হুইচ ইজ এ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল, যেটি ছিল একটি পাগল করা পরিষ্কার ডাক, দ্যাট হি ক্যান নট ডিনাই, যা তিনি অস্বীকার করতে পারেন না। হয়ে গেল। অ্যালং উইথ এ উইন্ডি ডে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ডিউরিং হিজ সি ভয়েজ। বলছে অ্যালং উইথ মানে সহিত বা সমেত, তাহলে বলছে ঝড়ো দিনের সঙ্গে কবি আর কি চেয়েছিলেন তার সমুদ্র যাত্রার জন্য। তাহলে অ্যালং উইথ এ উইন্ডি ডে দ্য পোয়েট ওয়ান্টস হোয়াইট ক্লাউডস ফ্লাইং, ফ্লাজ স্প্রে, ব্লোন স্পিউম অ্যান্ড দ্য ক্রাইং অফ সি গার্লস। সব টেক্সটে দেওয়া আছে, টেক্সট থেকে কোট করা হয়েছে। তাহলে এই ছিল আমাদের কবিতা থেকে প্রশ্ন এবং উত্তর। চলো এবার আমরা আনসিন দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ আনসিন টেক্সট, আমি টেক্সটটাকে পড়ে একটু বুঝিয়ে দিই। তোমাদের যদি কারো মনে হয় যে টেক্সট পড়ার প্রয়োজন নেই বা টেক্সট পড়বে না, তাহলে ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে প্রশ্ন উত্তরগুলি দেখতে পারো। তাই আজকের সেটা কিন্তু আমি রাইটিং স্কিলের প্রশ্ন উত্তর তোমাদের দেখাবো। এর আগে দুটো সেটা কিন্তু আমি রাইটিং স্কিলের উত্তর দেখাইনি, আমি আলাদাভাবে রাইটিং স্কিলের ভিডিও পোস্ট করেছি, কিন্তু আজকের সেটা আমি তোমাদের রাইটিং স্কিলের উত্তর আমি এখানে তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। আনসিন করার সময় আমাদের মনে রাখতে হবে, যত তারিখ, নাম, সংখ্যা এবং গুরুত্বপূর্ণ শব্দ ও অপরিচিত শব্দ পাবে, এই জিনিসগুলিকে অবশ্যই রোল পেন্সিলে আন্ডারলাইন করে রাখতে হবে। যে বাড়িতে তুমি আনসিনের প্র্যাকটিস করো বা ফাইনাল পরীক্ষাতে করো। বোঝা গেল কি কি বললাম? যত নাম, যত সংখ্যা, তারিখ, ডেট ইত্যাদি এবং যত অপরিচিত শব্দ বা গুরুত্বপূর্ণ শব্দ থাকবে, সবগুলোকেই পড়ার সময় রোল পেন্সিলে আন্ডারলাইন করতে হবে, তাহলে পরে উত্তর করার সময় আমাদের সুবিধা হবে। চলো শুরু করো। বলছে শিলিগুড়ি 27 এপ্রিল, শিলিগুড়ি 27 এপ্রিল, দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংলিশ বিভাগ, ইন কোলাবোরেশন উইথ দ্য IQAC অফ সূর্য সেন মহাবিদ্যালয়, ইন কোলাবোরেশন উইথ মানে সহযোগিতায়, তাহলে সূর্য সেন মহাবিদ্যালয়ের IKACর সহযোগিতায় অর্গানাইজড এ 2-day ইন্টারডিপার্টমেন্টাল ওয়ার্কশিপ, আয়োজন করেছিল একটি দুদিনের অন্তবিভাগীয় কর্মশালার, টাইটেলড, যার শিরোনাম ছিল ব্রিজিং ওয়ার্ডস, আর ট্রান্সলেশন ওয়ার্কশপ, একটি অনুবাদ কর্মশালা অন রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, আঞ্চলিক ভাষাগুলির উপর, অন 24 and 25 এপ্রিল 2025, 2025 সালের 24। নেক্সট, পোয়েট অ্যান্ড ট্রান্সলেটর শ্যামলী সেনগুপ্তা, উড়িয়া অ্যান্ড বেঙ্গলি, উড়িয়া এবং বাঙালি কবি এবং অনুবাদক শ্যামলী সেনগুপ্তা, and eminent playwright, poet and translator কৃষ্ণা প্রধান, নেপালি, বাংলা and English, নেপালি, বাংলা এবং ইংরেজি বিশিষ্ট নাট্যকার, প্লেরাইট মানে নাট্যকার, এমিনেন্ট মানে বিশিষ্ট, কবি and translator এবং অনুবাদক কৃষ্ণা প্রধান, serves as the resource persons of the workshop, এই কর্মশালার প্রধান অতিথি হিসাবে তারা অথবা প্রধান অতিথির ভূমিকা পালন করছিলেন। নেক্সট, দ্য ইনিশিয়েটিভ এইমড টু এনহ্যান্স স্টুডেন্টস ট্রান্সলেশন স্কিল, এই উদ্যোগের লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে অনুবাদ দক্ষতা বৃদ্ধি করা, ডিপেন্ড দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রান্সলেশন থিওরিজ অ্যান্ড প্র্যাকটিসেস, তাদের অনুবাদ তত্ত্ব ও প্রয়োগ সম্পর্কে তাদের বোঝাপড়াকে গভীর করা, অ্যান্ড হাইলাইট ট্রান্সলেশন অ্যাজ এ ভায়াবল প্রফেশনাল ভেন্যু, এবং অনুবাদকে একটি সম্ভাবনাময় পেশাগত ক্ষেত্রে হিসাবে তুলে ধরা। এখানে এইমড মানে লক্ষ্য, ইনহ্যান্স মানে বৃদ্ধি করা বা ত্বরান্বিত করা, ভায়াবল প্রফেশনাল এভিনিউ এখানে সম্ভাবনা বা কার্যকরী পেশাগত পথ, এভিনিউ মানে পথ, প্রফেশনাল মানে পেশাগত, আর ভায়াবল মানে সম্ভাবনাময় বা কার্যকরী। নেক্সট, ডেভেলপিং প্রফিসিয়েন্সি ইন ট্রান্সলেশন টাস্কস উইথ অ্যাকিউরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি, বলছে সঠিকতার ও সাবলীলতার সঙ্গে অনুবাদের দক্ষতা অর্জন করলে ক্যান ওপেন ডোরস টু প্রফেশনাল অপরচুনিটিজ, পেশাগত সুযোগের দরজা খুলে দেয়। নোটেড ডক্টর P.K. মিশ্রা, প্রিন্সিপাল অফ দ্য কলেজ, ইন হিজ ইনঅগ্রাল অ্যাড্রেস, ইনঅগ্রাল মানে উদ্বোধনী, তাহলে উদ্বোধনী ভাষণে মন্তব্য করেন কলেজের অধ্যক্ষ ডক্টর P.K. মিশ্র। এখানে প্রফিসিয়েন্সি মানে দক্ষতা, অ্যাকিউরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি মানে নির্ভুলতা এবং সাবলীলতা, আর ইনঅগ্রাল তো বললাম একটু আগেই যে ইনঅগ্রাল মানে উদ্বোধনী। নেক্সট, ডক্টর অর্ণব বাউল, হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, ডক্টর অর্ণব বাউল যিনি ইংলিশ ডিপার্টমেন্ট বা ইংরেজি বিভাগের প্রধান, স্ট্রেসড দ্য ইন্ট্রিকেট রিলেশনশিপ বিটুইন ট্রান্সলেশন অ্যান্ড আইডেন্টিটি, তিনি অনুবাদ ও পরিচয়ের সূক্ষ্ম সম্পর্কটি তুলে ধরে বলেন যে, pointed out that a translator navigates not only the authors and readers identities but also the identity of their own, যে একজন অনুবাদককে কেবল লেখক ও পাঠকের পরিচয় নয়, নিজের পরিচয়ের মধ্যেও পথ খুঁজে নিতে হয়। স্ট্রেসড মানে জোর দেওয়া বা জোর দিয়ে বলা, ইন্ট্রিকেট রিলেশনশিপ, ইন্ট্রিকেট মানে হচ্ছে জটিল বা সূক্ষ্ম, রিলেশনশিপ মানে সম্পর্ক, আর নেভিগেট মানে হচ্ছে পরিচালনা করা বা সামলে চলা। হয়ে গেল। নেক্সট, ওয়ার্কশপ কোঅর্ডিনেটর প্রফেসর সুতপা সাহা আন্ডারলাইন দ্য রোল অফ ট্রান্সলেশন, বলছে কর্মশালা সমন্বয়কারী প্রফেসর সুতপা সাহা
Underline the role of translation in fostering global communication and promoting intercultural understanding. বলছিলেন যে বৈশ্বিক যোগাযোগ মানে গোটা বিশ্বের মধ্যে যোগাযোগ গড়ে তোলা এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বাড়াতে অনুবাদের ভূমিকা তুলে ধরেন। এখানে আন্ডারলাইন্ড মানে তুলে ধরা বা জোর দিয়ে বলা, ফোস্টারিং মানে উৎসাহ দেওয়া বা গড়ে তোলা, আর ইন্টারকালচারাল মানে আন্তঃসাংস্কৃতিক, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া। নেক্সট, IQAC coordinator Dr. Babil Mondal fondly recalled how translated European comics had shaped young minds. IQAC সমন্বয়কারী ডক্টর বাবিল মন্ডল সস্নেহে স্মরণ করেন কিভাবে অনুদিত ইউরোপীয় কমিক্স ছোটবেলায় কিশোর মনের গঠনে ভূমিকা রেখেছিল, ডেমনস্ট্রেটিং দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ট্রান্সলেশন অ্যাট অ্যান আর্লি এজ, যা অনুবাদের রূপান্তরমূলক শক্তির পরিচয় দেয় সেই কৈশোর মনে বা প্রারম্ভিক জীবনে। ফন্ডলি রিকল্ড, ফন্ডলি মানে সস্নেহে, রিকল্ড মানে স্মরণ করা, শেপড মানে গঠন করা, আর ট্রান্সফরমেটিভ পাওয়ার মানে পরিবর্তন ঘটানোর ক্ষমতা। নেক্সট, শেয়ারিং দেয়ার প্রফেশনাল এক্সপিরিয়েন্সেস, তাদের পেশাগত অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে বোথ সেনগুপ্তা অ্যান্ড প্রধান এমফেসাইজড দ্য ডেলিকেট ব্যালেন্স, বলছে যে সেনগুপ্তা এবং প্রধান জোর দিয়ে বলেছিলেন দ্য ডেলিকেট ব্যালেন্স বিটুইন রিমেইনিং ফেথফুল টু দ্য সোর্স টেক্সট and adopting content to suit cultural and linguistic nuances. দুজনই উৎস পাঠের প্রতি বিশ্বস্ত থাকা এবং একই সঙ্গে ভাষিক ও সাংস্কৃতিক সূক্ষ্মতার সঙ্গে সামঞ্জস্য রেখে রূপান্তর করার মধ্যে যে সূক্ষ্ম ভারসাম্য রাখতে হয় তা তুলে ধরেন। এখানে কয়েকটি শব্দ ভালো করে লক্ষ্য করো। ফেথফুল টু দ্য সোর্স টেক্সট, ফেথফুল মানে বিশ্বস্ত থাকা, আচ্ছা নুয়েন্সেস মানে হচ্ছে সূক্ষ্মতা, ডেলিকেট ব্যালেন্স মানে সূক্ষ্ম ভারসাম্য, ব্যালেন্স মানে ভারসাম্য, emphasize মানে তো জোর দেওয়া বা জোর দিয়ে বলা, এটা বললাম। নেক্সট, they highlighted the importance of respecting regional idioms and expressions while preserving the author's original intent. লেখকের মূল উদ্দেশ্য অক্ষুণ্ণ রেখে আঞ্চলিক প্রবাদ, বাগধারা ও অভিব্যক্তিগুলিকে সম্মান করার গুরুত্ব তারা তুলে ধরেন। idioms and expressions প্রবাদ ও অভিব্যক্তি, আর preserving the original intent, intent মানে এখানে উদ্দেশ্য বা লক্ষ্য হলো। নেক্সট, দ্য সেকেন্ড ডে, একটু বড় আনসিনটা এখানে, তাই না? আশা করি এত বড় তোমাদের পরীক্ষা থাকবে না। দ্য সেকেন্ড ডে অফ দ্য ওয়ার্কশপ ফিচার্ড হ্যান্ডস অন ট্রেনিং সেশনস, বলছে কর্মশালার দ্বিতীয় দিনে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, where participants practiced translation text, received feedback and engaged in peer critics, যেখানে অংশগ্রহণকারীরা অনুবাদ চর্চা করেন, প্রতিক্রিয়া পান এবং সহপাঠীদের সঙ্গে পারস্পরিক মূল্যায়নে অংশ নেন। ফোস্টারিং কোলাবোরেটিভ লার্নিং অ্যাটমসফিয়ার, ফলে একটি সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি হয়। হ্যান্ড অন ট্রেনিং মানে হাতে কলমে প্রশিক্ষণ, পিয়ার ক্রিটিক্স মানে সহপাঠীদের মূল্যায়ন, পিয়ার মানে সহপাঠী, অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং অ্যাটমসফিয়ার সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ, কোলাবোরেটিভ মানে সহযোগিতামূলক। নেক্সট, প্রফেসর প্রমিতা দাশগুপ্তা ফ্রম দ্য ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাঙ্কর্ড দ্য সেশন, ইংরেজি বিভাগের প্রফেসর প্রমিতা দাশগুপ্তা সেশনটি সঞ্চালন করেন। এই হচ্ছে আমাদের আনসিন টেক্সট। এবার চলো আমরা এখান থেকে প্রশ্ন উত্তর কি আছে সেগুলি দেখে নিই। তোমাদের যদি কারো মনে হয় যে আনসিনটা আরেকবার দেখা দরকার, তাহলে ভিডিওটিকে একটু ব্যাক করে আরেকবার দেখে নিও, তাহলেই হয়ে যাবে। রাইট, চলো এবার আমরা প্রশ্ন উত্তর দেখে নিই। লক্ষ্য করো, প্রথমে মাল্টিপল চয়েস। আমরা জানি আনসিন থেকে আমাদের 6টি মাল্টিপল চয়েস থাকবে। লক্ষ্য করো, দ্য ওয়ার্কশপ ইন কোশ্চেন ওয়াজ হেল্ড বাই, যে প্রশ্নের দেওয়া যে ওয়ার্কশপটি বা কর্মশালাটি সেটি কার দ্বারা অনুষ্ঠিত হয়েছিল, তাহলে অপশন ডি উইল বি দ্য অ্যান্সার, দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইন কোলাবোরেশন উইথ দ্য আইএ। বাকি আমি আর পড়ছি না, যেগুলো যেটা উত্তর আমি ওটা হাইলাইট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট, দ্য ওয়ার্কশপ ওয়াজ অন, এই কর্মশালাটি কিসের জন্য ছিল, কি উদ্দেশ্যে ছিল, তাহলে ট্রান্সলেশন অফ দ্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, অপশন সি উইল বি দ্য অ্যান্সার। নেক্সট, ডক্টর অর্ণব বাউল ইজ দ্য, অর্ণব বাউল হচ্ছেন হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, অপশন বি উইল বি দ্য অ্যান্সার। নেক্সট, নাম্বার 4, অ্যাকর্ডিং টু প্রফেসর সুতপা সাহা ট্রান্সলেশন ফোস্টার্স, সুতপা সাহার মতে এই অনুবাদ উৎসাহ জাগায় বা গড়ে তোলে, কি গড়ে তোলে, নাম্বার এ গ্লোবাল কমিউনিকেশন। নেক্সট, শ্যামলী সেনগুপ্তা অ্যান্ড কৃষ্ণা প্রধান শেয়ার্ড দেয়ার, যে শ্যামলী সেনগুপ্তা এবং কৃষ্ণা প্রধান তাদের ভাগ করে নিয়েছিলেন, কি ভাগ করে নিয়েছিলেন, প্রফেশনাল এক্সপেরিয়েন্সেস, পেশাগত অভিজ্ঞতা, টেক্সটে পেয়েছি আমরা। নেক্সট, নাম্বার 6, দ্য সেকেন্ড ডেজ সেশন ওয়াজ অ্যাঙ্কর্ড বাই, দ্বিতীয় দিনের সেশনটি কে পরিচালনা করেন, অপশন সি উইল বি দ্য অ্যান্সার, প্রফেসর প্রমিতা দাশগুপ্তা। হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের 6টি মাল্টিপল চয়েসের প্রশ্ন এবং তার উত্তর।
রাইট? তোমাদের যদি কারো মনে হয় যে আমি খুব দ্রুত বলছি, তাহলে তোমরা স্পিডটাকে একটু কমিয়ে দিতে পারো, তাই না? তোমরা 75x করে দিতে পারো, 0.75। চলো আগে বাড়ো এবার। লক্ষ্য করো এবারে ট্রু, ফলস এবং সাপোর্টিং লাইন। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্কশপ অন ট্রান্সলেশন ওয়াজ কন্ডাক্টেড বাই টু এমিনেন্ট লিঙ্গুইস্টস। আচ্ছা, লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাবিদ, যাদের উপর ভাষার দক্ষতা থাকে, লিঙ্গুইস্ট। তাহলে এটা ট্রু হবে। আর সাপোর্টিং লাইন কি দিব আমরা? পোয়েট অ্যান্ড ট্রান্সলেটর শ্যামলী সেনগুপ্তা অ্যান্ড এমিনেন্ট প্লে রাইট পোয়েট অ্যান্ড ট্রান্সলেটর কৃষ্ণা প্রধান সার্ভড অ্যাজ দ্য রিসোর্স পারসনস। নেক্সট নাম্বার 2, দ্য ইনিশিয়েটিভ এমফেসাইজড, এই উদ্যোগটি জোর দিয়েছিল অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রান্সলেশন, অনুবাদের গুরুত্বের উপর, অ্যাজ এ ফিজিবল অপশন, একটি সম্ভাবনাময় বিকল্প হিসাবে, অফ গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, বৈশ্বিক বোঝাপড়া এবং যোগাযোগের মাধ্যম হিসাবে। তাহলে এটা ট্রু হবে। আর সাপোর্টিং লাইন, দ্য ইনিশিয়েটিভ এইমড টু হাইলাইট ট্রান্সলেশন অ্যাজ এ ভায়াবল প্রফেশনাল এভিনিউ। Number 3, Dr. Arnab Baul stressed upon remaining faithful to the author's intent while translating a text. তাহলে এটা আমরা false দিব। আর উত্তর হবে Dr. Arnab Baul stressed the intricate relationship between translation and identity. তাহলে এই ছিল ট্রু, ফলস এবং সাপোর্টিং লাইন। এবারে চলে আসো প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্কশপ মিন্ট ফর? এই ওয়ার্কশপটি করার উদ্দেশ্য কি ছিল বা কি জন্য করা হয়েছিল? আমরা উত্তর লিখবো, দ্য ওয়ার্কশপ ওয়াজ মিন্ট টু এনহ্যান্স স্টুডেন্টস ট্রান্সলেশন স্কিল, deepen their understanding of translation theories, and highlight translation as a professional avenue. Right? Next, what was the aim of the initiative? দুটো প্রশ্নই কিন্তু এখানে কাছাকাছি উত্তর, যে এই উদ্যোগটির মূল উদ্দেশ্য কি ছিল বা লক্ষ্য কি ছিল, একই উত্তর। The aim of the initiative was to enhance translation skill, deepen understanding of translation theories and practices, and present translation as a viable career option. দুটো, 1 নম্বর আর 2 নম্বরের উত্তর একই। Number 3, who was the workshop coordinator? The workshop coordinator was Professor Sutapa Saha. Next, number 4, what did the workshop coordinator underline? যে এই কর্মশালার যিনি পরিচালক, তিনি কি কথাকে বা কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? তাহলে প্রফেসর সুতপা সাহা underlined the role of translation in fostering global communication and promoting intercultural understanding. তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং উত্তর। তোমাদের প্রশ্নের উত্তরের ভাষা আলাদা হতে পারে, কিন্তু মূল বিষয় যেন এটাই থাকে। এবং উত্তর লেখার সময় টেন্সের দিকে ভালো করে গুরুত্ব রাখবে, টেন্সগত যেন কোনো ভুল না হয়। রাইট? চলো এবার সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। লক্ষ্য করো, গ্রামারের প্রথম প্রশ্ন যেটা থাকবে আমাদের, এখানে আমাদের ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে, মানে সঠিক টেন্স অনুযায়ী সঠিক ভার্বগুলিকে বাছাই করে নিতে হবে। এটা উত্তর করার সময় আমি তোমাদের বলেছিলাম যে গোটা বাক্যটা একবার পড়ে নিতে হবে। পড়ে নিলে আমরা বুঝতে পারবো যে কোথাও কিছু না কিছু হিন্টস দেওয়া থাকবে, যার দ্বারা আমরা বুঝে যাবো ওটা কোন টেন্সে আছে। যেমন লক্ষ্য করো, দ্য ফার্স্ট থিং দ্যাট মিন লার্নড লার্নিং অ্যাজ সুন অ্যাজ দে বিগ্যান টু স্টাডি নেচার কেয়ারফুলি। লক্ষ্য করো, এই যে দে বিগ্যান পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স মানে পাস্টের ঘটনা। তাহলে এবার শুরু করো। তাহলে দ্য ফার্স্ট থিং দ্যাট মিন লার্নড পাস্ট ফর্মে আছে, তাই না? লার্ন লিখবো আমরা। অ্যাজ সুন অ্যাজ দে বিগ্যান টু স্টাডি নেচার কেয়ারফুলি ওয়াজ দ্যাট, যেহেতু পাস্টটাই চলছে তাহলে ওয়াজ হবে, ওয়াজ দ্যাট সাম ইভেন্টস। আচ্ছা, এবার কি হবে? তাহলে চলো একবার দেখে নিই। টেক্স টুক প্লেস ইন রেগুলার অর্ডার অ্যান্ড দ্যাট সাম কজেস অলওয়েজ গিভ রাইজ টু দ্য সেম ইফেক্টস। লক্ষ্য করো, অলওয়েজ গিভ রাইজ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এবার কিন্তু ব্যাপারটা প্রেজেন্টে চলে আসলো। তাহলে এখানে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করবো। তাহলে কি হবে? সাম ইভেন্টস টেক প্লেস ইন রেগুলার অর্ডার, টেক। তাহলে প্রথমে লার্ন, তারপরে ওয়াজ, আর তারপরে টেক। এইভাবে তোমাদের একটু বুঝে বুঝে এগুলি প্র্যাকটিস করতে হবে আর উত্তর করার চেষ্টা করতে হবে। নেক্সট প্রশ্ন, আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। লক্ষ্য করো, আফটার, তাহলে দ্য ডেথ হবে। আফটার দ্য ডেথ অফ নাদির শাহ ইন 1747, ওয়ান অফ হিজ অফিসার্স নেমড আহমেদ শাহ rose to power and succeeded into establishing himself as the ruler of Afghanistan. তাহলে এই ছিল আমাদের আর্টিকেল এবং প্রেপোজিশন। চলো এবার নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড। এবারে লক্ষ্য করো, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, বিগিন উইথ হার্ডলি। এই ধরনের প্রশ্ন সাধারণত মাধ্যমিকে আসে না। মাধ্যমিকে আমাদের অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার দিয়ে লিখতে বলে। যাই হোক, তাহলে হার্ডলি আর নো সুনার কিন্তু একই, তোমাদের আমি শিখে রাখি। মনে রাখতে হবে শুধু পার্থক্য এটুকু যে নো সুনার থাকলে আমরা এই যে কমার জায়গায় দেন লিখতে হয়, আর হার্ডলি দিয়ে শুরু করলে আমাদের ওই কমার জায়গায় হোয়েন লিখতে হয়। বাস এটুকুই পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য নেই। লক্ষ্য করো, তোমরা উত্তর দেখতেই পাচ্ছ। হার্ডলি ডিড হি সি দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে। আবার তোমরা হার্ডলি হ্যাডও বলতে পারতো এখানে, হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে। এই যে হোয়েন দেখতে পাচ্ছ, এটাই পার্থক্য। নো সুনার থাকলে এখানে দেন লিখতে হয়, আর হার্ডলি থাকলে এখানে হোয়েন লিখতে হয়, এটুকুই পার্থক্য। নেক্সট, মনে রাখো কিন্তু এটা। নেক্সট,
দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে দ্য নেশন এটা সাবজেক্ট, উইল অলওয়েজ রিমেম্বার এটা ভার্ব, আর দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স এটা গোটাটাই অবজেক্ট, তাই না? কারণ ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে তার উত্তর যদি ভার্বের পরে পাওয়া যায় তাহলে সেটা গোটাই অবজেক্ট। তাহলে রিমেম্বার স্মরণে রাখবে, কি স্মরণে রাখবে? দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, পুরোটাই এটা অবজেক্ট। তাহলে উত্তর কি হবে? দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দ্য নেশন। নেক্সট, দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড মাই ফাদার হোয়াট হি হ্যাড টু ডু দেন। চেঞ্জ ইন্টু ডাইরেক্ট স্পিচ, এটাকে চেঞ্জ ইন্টু ডাইরেক্ট স্পিচ। সাধারণত মাধ্যমিকে এরকম আসে না, মাধ্যমিকে ডাইরেক্ট স্পিচ দেয় ইনডাইরেক্ট করতে বলে, কিন্তু এখানে ইনডাইরেক্ট দিয়ে আমাদেরকে ডাইরেক্ট করতে বলেছে। চলো লক্ষ্য করো। তাহলে দ্য ডক্টর ইন দ্য হসপিটাল সেড টু মাই ফাদার, এটুকু তো বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, এবার যেহেতু রিপোর্টিং ভার্ব আস্কড ছিল, মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ডাইরেক্ট স্পিচটা প্রশ্নমূলক হবে। তাহলে আমরা যেহেতু হোয়াট লিঙ্কার ছিল, হোয়াট দিয়ে প্রশ্ন করবো। উত্তর কি হবে? হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও। হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও। একটু জটিল ছিল, রাইট? কিন্তু প্র্যাকটিস করলে সব ধীরে ধীরে সহজ হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের 3টি ডু অ্যাজ ডিরেক্টেড নির্দেশ অনুসারে প্রশ্ন উত্তর। এবার চলো ফ্রেজাল ভার্ব। দেখতে পাচ্ছ প্রশ্ন তোমাদের সামনে, উত্তরও আমি করে রেখেছি, একটু বুঝিয়ে দিই। আমাদের এই 3টি মাল্টিপল চয়েস, মানে 3টি বাক্য দেওয়া থাকবে, একটা করে শব্দ আন্ডারলাইন করা থাকবে, নিচে 4টা অপশন দেওয়া থাকবে, মানে 4টা মাল্টিপল চয়েস দেওয়া থাকবে। ওই যে শব্দগুলো আন্ডারলাইন করা থাকবে, ওই সমর্থক ফ্রেজাল ভার্ব নিচে থেকে বাছাই করে আমাদের উত্তর লিখতে হবে। কিন্তু উত্তর লেখার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা যে শব্দটির পরিবর্তে উত্তর লিখছি ওই শব্দটা যেই টেন্সে থাকবে আমরা উত্তরটা ওই টেন্সেই লিখবো, রাইট? যেমন লক্ষ্য করে 1 নম্বর, প্লিজ ওয়্যার ইউর ক্যাপ। এখানে ওয়্যারে আন্ডারলাইন করা আছে, ওয়্যার মানে পরিধান করা বা পরা। তাহলে নিচে পুট অন আছে, পুট অন মানে পরা, তাহলে আমরা উত্তরে পুট অন লিখবো। 2 নম্বর, দ্য ওয়েল্ডিং মেশিন সাডেনলি বিকেম ইনঅ্যাক্টিভ, পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা দেখো লুক ইনটু মানে তদন্ত করা, এটা হবে না। পুট অন তো আমরা ইতিমধ্যে ব্যবহার করলাম। হোল্ড অন মানে ধরে থাকা, তাহলে এটাও হবে না, তাহলে এটা লিভ অফ হবে। কিন্তু বিকেম ইনঅ্যাক্টিভ পাস্ট ফর্মে আছে, তাহলে লিভ অফ এর আমরা পাস্ট ফর্ম লেফট অফ ব্যবহার করব, লেফট অফ। 3 নম্বরে কি আছে? উই হ্যাভ টু সার্চ ফর দ্য রিয়াল কজ। এখানে দেখো সার্চ ফর আছে, তাহলে সার্চ ফর মানে খোঁজা বা অনুসন্ধান করা, তাহলে এটা লুক ইনটু হবে। তাহলে যেহেতু টু আছে, আমরা জানি 2 প্লাস ভার্ব 1 হয় জেনারেলি, তাহলে এখানে আমরা লুক ইনটু করবো উত্তর। তাহলে এই ছিল আমাদের ফ্রেজাল ভার্বের উত্তর। চলো এবার সিনোনিম, সব থেকে ডেঞ্জার পার্ট। এখানে 4টি শব্দ তোমরা দেখতেই পাচ্ছ, প্রতিটি প্রশ্নের মান 2। এই সিনোনিমগুলির উত্তর করার জন্য আমি একটা তোমাদের ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যে এখানে শব্দগুলি যেই ফর্মে থাকবে আমরা আনসিন থেকে ওই ফর্মেরই শব্দ খুঁজবো। অর্থাৎ এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা আনসিন থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করে লিখবো। এখানে যদি কোনো ভার্বের সঙ্গে এস যুক্ত থাকে তাহলে আমরা আনসিন থেকে এস যুক্ত ভার্ব খুঁজে লিখবো। যদি এখানে পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা আনসিন থেকে পাস্ট ফর্ম খুঁজে লিখবো। তাছাড়া আনসিনের উত্তর কিভাবে করতে হয় এ নিয়ে আমি আনসিনের একটি সেপারেট ভিডিও পোস্ট করেছি। তোমরা মাধ্যমিক ইংলিশ এবং হাই মাদ্রাসা ইংলিশ ওই প্লেলিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তোমাদের আমি বলে রাখি, রাইটিং স্কিলের জন্য আমি আমার এই চ্যানেলে রাইটিং স্কিলগুলো একটা আলাদা সেপারেট প্লেলিস্ট করে রেখেছি। তোমাদের যদি রাইটিং স্কিল শিখতে হয় বা রাইটিং স্কিলের ক্লাসগুলি দেখতে হয় তাহলে ওই রাইটিং স্কিল প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ক্লাসগুলি বা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো, রাইট? যারা এখন ভিডিওটি লাইক করেনি লাইক করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টা জানতে পারো। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। আর তোমাদের মাধ্যমিকের সাজেশনও কিন্তু আমি ইতিমধ্যেই পোস্ট করে দিয়েছি, প্রচুর ছেলে মেয়ে ইতিমধ্যেই দেখে ফেলেছে। না দেখলে ওই মাধ্যমিক ইংলিশ এবং হাই মাদ্রাসা ইংলিশ ওই প্লেলিস্টে গিয়ে তোমরা সেগুলি দেখে নিতে পারো। আচ্ছা চলো এবার উত্তরগুলো দেখে নাও। এতক্ষণ নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, ফেমাস মানে বিখ্যাত, এমিনেন্ট, অ্যাবিলিটি অর স্কিল, তাহলে এটা হবে প্রফিসিয়েন্সি মানে দক্ষতা। আর ট্রান্সমিশন অর কনভেইং ইনফরমেশন, তাহলে এটা হবে কমিউনিকেশন। আর রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ মানে ভাষার সঙ্গে সম্পর্কিত, তাহলে এটা হবে লিঙ্গুইস্টিক। এই ছিল আমাদের সিনোনিম। এবার চলে আসো সেকশন সি, রাইটিং স্কিল। লক্ষ্য করো প্রশ্ন তোমাদের সামনে। প্রথম আছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার। আমার মনে হয় তোমাদের জন্য এবার এডিটর লেটার খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ 2025 সালে এডিটর লেটার চলে এসেছে। আচ্ছা কি দিয়েছে? অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমন পিপুল ডিউ টু প্রাইস রাইজ। আচ্ছা মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষের যে সমস্যা সে বিষয়ে এডিটরকে চিঠি লিখতে বলেছে। নেক্সট আমি উত্তর দেখাচ্ছি তোমাদের, আগে প্রশ্নটি পড়ে দিই। রাইট এ শর্ট স্টোরি উইথ দ্য গিভেন পয়েন্টস প্রোভাইডেড এ হিডিং টু ইট। আচ্ছা লক্ষ্য করো নিচে ক্রো সিটিং অন এ ট্রি, এটা তোমাদের টেক্সট বইও ছিল, এটা গল্প লিখতে বলেছে। আচ্ছা গল্প কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবার গল্প ইম্পর্টেন্ট। আচ্ছা রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন ম্যান এন্ড ট্রি। আচ্ছা প্যারাগ্রাফ লিখতে বলেছে, প্যারাগ্রাফও 2025 সালে চলে এসেছে, বলে আমার মনে হয় না তোমাদের এবার প্যারাগ্রাফ দিবে। বুঝে গেল? বাকি রাইটিং স্কিলের কি কি ইম্পর্টেন্ট আমি তোমাদের বললাম, আমি ইতিমধ্যে সাজেশনের ভিডিও পোস্ট করেছি, আমি ওটা বলে আর ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না। চলো একবার উত্তর দেখে নিই। প্রথমে লক্ষ্য করো এডিটোরিয়াল লেটারের উত্তর, এই যে তোমাদের সামনে, আমি আর পরে সময় নষ্ট করছি না, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো। দেখতে পাচ্ছ তোমরা? এই যে এডিটোরিয়াল লেটারের উত্তর আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করি।
ঠিক আছে, চলো এবার নেক্সট। রাইট এ শর্ট স্টোরি উইথ দ্য গিভেন পয়েন্টস। এখানে যে স্টোরির পয়েন্টগুলি দেওয়া ছিল আমাদের, এই যে স্টোরির উত্তর, তোমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও, পরে প্রয়োজনে খাতায় নোট বানিয়ে নিবে অথবা স্ক্রিনশট দেখে পড়ে নিবে। আশা করি হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া। চলো এবার নেক্সট। এবারে যে প্যারাগ্রাফটা ছিল ম্যান অ্যান্ড ট্রিজ, আমি যেমনটা বললাম যে তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেহেতু এখানে দিয়েছে তো আমাকে উত্তর দেখাতে হবে, উত্তর তোমাদের সামনে। ঠিক আছে, দেখে নিয়েছো, স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তাহলে এই ছিল তোমাদের এবিটি এর সেট নাম্বার 3 পেজ নাম্বার 90 প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। যেমনটা আমি ইতিমধ্যেই তোমাদের বলেছি যে যদি তোমাদের রাইটিং স্কিলগুলি শিখতে হয়, রাইটিং স্কিলের অন্যান্য বিষয়গুলির ক্লাস শিখতে হয়, বা রাইটিং স্কিলের ফরম্যাট দরকার, তাহলে আমি স্টোরি, বায়োগ্রাফি, প্রসেসিং, নোটিস, লেটার রাইটিং, অফিসিয়াল লেটার সব কিছুর ভিডিও পোস্ট করে রেখেছি। তোমরা রাইটিং স্কিল নামে যে প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে গিয়ে তোমাদের রাইটিং স্কিলের ভিডিওগুলি দেখে নিতে পারো। রাইট, তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়ারসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।